দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন আওয়ার ডেমোক্রেসি প্রোগ্রামে। আপনারা জানেন, আমরা যখন এই অনুষ্ঠানটা করি, এই অনুষ্ঠানে আমরা চেষ্টা করে থাকি আপনাদেরকে রাজনীতির নানা বিশ্লেষণ, নানা বাঁক এবং সেই ঘটনাগুলো কেন ঘটছে, কি জন্য ঘটছে, সেটি চুলচেরা বিশ্লেষণ আলোচনার মাধ্যমে আপনাদেরকে জানানোর চেষ্টা থাকে আমাদের এই অনুষ্ঠানে। একটা উইকেন্ড কাটানোর পরে আমরা আসলে অনেকগুলো নিউজ নিয়ে, অনেকগুলো সংবাদ নিয়ে আমরা বসি এই অনুষ্ঠানে আলোচনা করতে, বিশ্লেষণ করতে। তবে সব সংবাদ ছাপিয়ে আপনারা জানেন যে এই উইকেন্ডে যে ঘটনাটি ঘটে গিয়েছে সেটি হচ্ছে প্রেসিডেন্ট ট্রাম্পের ওপরে যে আক্রমণ, সেটি যেমন আছে তেমনি আবার নতুন করে আলোচনায় ইরান এবং আমেরিকার যে যুদ্ধ, সেটি নতুন করে আলোচনা শুরু হয়েছে এবং সেই আলোচনায় এখন নতুন করে যোগ দিয়েছেন প্রেসিডেন্ট পুতিন। রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন নতুন করে এই আলোচনায় এসে গিয়েছে। নাম যেমনটি বলা হচ্ছে যে ইরানের পক্ষ থেকে ইরানের যে পররাষ্ট্রমন্ত্রী আগাছি, উনি রাশিয়া সফর করেছেন, মস্কোতে পুতিনের সঙ্গে উনি বৈঠক করেছেন, কথা বলেছেন এবং যেমনটি গণমাধ্যমের তথ্য মতে জানা গেল, সেটি হচ্ছে পুতিনকে উনি প্রস্তাব দিয়েছেন, আমেরিকাকে যে প্রস্তাব উনি পাঠিয়েছেন সেই একই প্রস্তাব পুতিনকেও দেখিয়েছেন। কিন্তু পুতিনের পক্ষ থেকে যেটি বলা হচ্ছে সেটি হচ্ছে আমেরিকা যাতে দ্রুত এই প্রস্তাব মেনে নেয়। কিন্তু প্রশ্নটা হচ্ছে কি সে প্রস্তাব? এই প্রস্তাবের মধ্যে সবচেয়ে বড় আলোচনার বিষয় সেটি হচ্ছে নিউক্লিয়ার। কারণ ইরানের যে পারমাণবিক স্থাপনা এরই মধ্যে ধ্বংস হয়ে গেছে, কিন্তু ইরানের কাছে ইউরেনিয়াম সমৃদ্ধ আছে এমনটা দাবি করছে আমেরিকা, এবং আমেরিকা চায় ইরানের সঙ্গে প্রায় 20 বছরের যে পজ নিউক্লিয়ারের যে তারা যে প্ল্যান তৈরি করছে সেটি যাতে করতে না পারে, আমেরিকা সেটি প্রস্তাব দিয়েছে। কিন্তু ইরান চায় নিউক্লিয়ার ছাড়া অন্য যে কোনো বিষয় নিয়ে তারা আলোচনা করতে রাজি। আবার এদিকে পুতিন যেমনটি বলছেন যে পুতিনের পক্ষ থেকে ইরানে ওনারা বেশ কিছু প্রজেক্ট গ্রহণ করেছেন এবং সেই প্রজেক্টগুলোর অনগোয়িং চলছে। সেই প্রজেক্টগুলোতে আসলে কি পরিমাণ ইউরেনিয়াম আছে সেটি অনেকেই সন্দিহান, কিন্তু পুতিন রাশিয়ার পক্ষ থেকে যেটি বলা হচ্ছে তারা সেই প্রজেক্ট চালিয়ে যাবেন, তাদের সঙ্গে ইরানের চুক্তি আছে। তার মানে একটি ঘোলাটে পরিস্থিতি। ইরান যুদ্ধে এখন নতুন করে আলোচনায় রাশিয়া। এতদিন হয়তো গণমাধ্যমে আলোচনা হয়েছিল, কিন্তু এখন একেবারে সরাসরি রাশিয়া ইরান যুদ্ধ, আমেরিকা এবং ইরানের যুদ্ধের সঙ্গে সরাসরি যুক্ত হয়ে গেল। আমরা সেটি নিয়েও কথা বলতে চাই। সেই সঙ্গে আমরা আলোচনা করতে চাই প্রেসিডেন্ট ট্রাম্পের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে। আপনারা জানেন যে উইকেন্ডে যে গণমাধ্যম কর্মীদের জন্য যে ডিনারের আয়োজন করেছিল সেখানে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে এবং সে 31 বছর বয়সী অ্যালেনকে গ্রেপ্তার করার পরে আজ আদালতেও তোলা হয়েছে এবং তার বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ আনা হয়েছে, যার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ অভিযোগ উনি প্রেসিডেন্টকে হত্যা চেষ্টা করেছিলেন এবং যদি সেই অভিযোগ প্রমাণিত হয় তাহলে তাকে যাবজ্জীবন কারাদণ্ড হতেও পারে, এমনও বলেছেন যে অ্যাটর্নি জেনারেলের পক্ষ থেকে। কিন্তু প্রশ্নটা হচ্ছে বারবার কেন প্রেসিডেন্ট ট্রাম্প আক্রান্ত হচ্ছেন এবং কেনই বা ওনার নিরাপত্তা ব্যবস্থা এতটা দুর্বল, সেটি নিয়ে বেশ সমালোচনা বা আলোচনার জন্ম দিয়েছে আমেরিকা জুড়ে। আমরা এসব ব্যাপার নিয়ে আলোচনা করতে চাই, আর সব বিষয় নিয়ে আলোচনা করতে আমাদের সঙ্গে অনলাইনে যুক্ত হচ্ছেন আমাদের সব সময়কার প্রিয় আলোচক, প্রিয় সাংবাদিক, সিনিয়র সাংবাদিক সৈয়দ মোহাম্মদুল্লাহ। মোহাম্মদুল্লাহ ভাই, আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। ধন্যবাদ। সেই সঙ্গে আমাদের আরো একজন অতিথি আছেন, অনলাইনে যুক্ত হচ্ছেন প্রফেসর ডক্টর কবির হাসান, উনি ইউনিভার্সিটি অফ নিউ অরল্যান্স। কবির ভাই, আপনাকেও স্বাগত আমাদের অনুষ্ঠানে। থ্যাংক ইউ। আপনারা দুজনেই শুনলেন, কবির ভাই এবং মাহমুদুল্লাহ ভাই, আমরা আসলে অনেকগুলো বিষয়, কিন্তু আমরা শুরুতে একটু ইরান যুদ্ধ নিয়ে কথা বলতে চাই। শুরুতে একটু মাহমুদুল্লাহ ভাই আপনাকে দিয়েই শুরু করতে চাই, যেটি হচ্ছে এতদিন ইরান যুদ্ধ মানে আলোচনা, পাল্টা আলোচনা, যুদ্ধবিরতি 10 দিন 5 দিন, পাকিস্তান ইসলামাবাদ টক, আপনিও এখানে অনেক আলোচনা করেছেন, আমরাও করেছি। কিন্তু এখন নতুন করে আলোচনায় রাশিয়া এবং সরাসরি পুতিন, যেটি বলা হচ্ছে উনি এর মধ্যে ইনভলভ হয়েছেন, উনি মন্তব্য করেছেন এবং পাশাপাশি আমেরিকার কাছে প্রস্তাবও পাঠানো হয়েছে ইরানের পক্ষ থেকে, যদিও বা আমেরিকা সেই প্রস্তাব এখনো গ্রহণ করেছে কিনা সেটি বলেনি প্রেসিডেন্ট ট্রাম্প। আপনার কি মনে হয়, প্রস্তাব পাঠানো এবং ইরানের পররাষ্ট্রমন্ত্রী রাশিয়া সফর, দুটো কি এক সূত্রে গাঁথা? তা তো নিশ্চয়ই পরস্পর সবই সংশ্লিষ্ট, কারণ যুদ্ধবিরতি চাচ্ছে ইরান, যুদ্ধবিরতি যুক্তরাষ্ট্র চাচ্ছে। তবে যুক্তরাষ্ট্রের ধারণা চাপ প্রয়োগ অব্যাহত রাখলে হয়তো ইরান তার শর্ত থেকে আরো পেছনে সরে আসতে বাধ্য হবে, কারণ তার মানে অবস্থা খুবই নাজুক যুক্তরাষ্ট্রের এই মূল্যায়ন একটা, এবং প্রকৃতপক্ষে ইরানের অবস্থা নাজুক। তো কিন্তু তারা যুদ্ধ থেকে সরে আসার জন্য প্রথম উনি ইসলামাবাদ গেলেন। ইসলামাবাদে প্রেসিডেন্ট ট্রাম্পের দূত উইটকফ এবং তার জামাতা কুশনারে যাওয়ার কথা ছিল, শেষ মুহূর্তে তিনি তা ক্যান্সেল করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প, তাদের যাত্রা। সেখানে
ইরানের পররাষ্ট্রমন্ত্রী গেছেন লারগাসি, এবং সেখান থেকে তিনি ওমান গিয়েছিলেন। ওমান গিয়ে ওমান থেকে আবার তিনি পাকিস্তানে ফিরে গেছেন, পাকিস্তান থেকে তিনি মস্কো গেছেন। ফলে একটা নানা ধরনের চেষ্টা হচ্ছে ওমানের মাধ্যমে। ওমান এবং কাতার অনেক সময় যুক্তরাষ্ট্রের বিভিন্ন ইস্যুতে, যুক্তরাষ্ট্রের সাথে মধ্যপ্রাচ্য অন্যান্য দেশের ইস্যুতে, আফগানিস্তানের সময় তো এরা সব মধ্যস্থতা করে থাকে। তো ফলে সেটা একটা তাদের মধ্যে, পাকিস্তানের মাধ্যমে যেমন বার্তা বিনিময় হচ্ছে, তেমনি ওমানের মাধ্যমে বার্তা বিনিময় হচ্ছে। এখন সবাই চাচ্ছে যে যুদ্ধবিরতিটা হোক। ইরান নিশ্চয় চায়, কিন্তু অন্যরাও চায়, সবাই চায় যে সেখানে হরমুজ প্রণালী চালু হোক, তেলের এবং গ্যাসের প্রবাহ সেখান দিয়ে অন্যান্য বাণিজ্য বহরগুলো, মানে রীতিমতো বাণিজ্য জাহাজগুলো চলাচল করে। এটা চায়। পৃথিবীর অর্থনীতি যুক্তরাষ্ট্র ছাড়া সারা পৃথিবীর অর্থনীতি বেশ ভয়ঙ্কর মানে চাপের মুখে আছে। দরিদ্র দেশগুলো, বাংলাদেশ সহ অনুন্নত উন্নতশীল দরিদ্র দেশগুলো তো ভয়ঙ্কর খাবি খাচ্ছে একেবারে। তো এই অবস্থায় যুদ্ধবিরতি দরকার। তো এখানে আপনি এটা মানে আমরা ধারণা করতে পারি, তিনি প্রেসিডেন্ট পুতিনের সাথেও যে কথা বলেছেন, পুতিনও নিশ্চয়ই প্রেসিডেন্ট ট্রাম্পকে তার একটা অ্যাসেসমেন্ট পাঠাবেন এবং হয়তো অনুরোধ করবেন যুদ্ধবিরতির জন্য। তো একটা হচ্ছে প্রেসিডেন্ট পুতিন এই দিকটাতে যুদ্ধবিরতি নিশ্চয় মানে তিনি প্রস্তাবটা পাঠাবেন। কিন্তু আরেকটা ব্যাপার, এই হরমুজ প্রণালী বন্ধ হওয়ার কারণে, এই যুদ্ধের কারণে রাশিয়া নানাভাবে উপকৃত হয়েছে। একটা হচ্ছে রাশিয়ার উপরে যে অর্থনৈতিক অবরোধ যুক্তরাষ্ট্র আরোপ করেছে, সেটা অনেকটা শিথিল করতে হয়েছে। বিশেষ করে তাদের তেল গ্যাস রপ্তানির উপরে অনেকটা শিথিল করে দেওয়া হয়েছে, এই একটা। তারপরে হচ্ছে তারা আরো ইউক্রেনের অধিকতর এলাকা সেখানে আক্রমণ চালাতে পারছে, আরো অধিকতর এলাকা দখল করার সুযোগ পাচ্ছে, সেগুলা কনসলিডেট করতে পারছে। তাহলে আমরা কেবল বাহ্যিক দিকগুলো দেখি, তো অনেক সময় তারা নিজেদের নানা ধরনের হিসাব নিকটও থাকে। তারপরও আমি এটা বলবো না যে রাশিয়া চাইবে না যুদ্ধবিরতি হোক, হয়তো মানে তিনি এই বার্তা ইরানের পক্ষ থেকে যেসব কথা বলা হয়েছে তার সাথে তার মূল্যায়ন অ্যাড করে প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে হয়তো কথা বলবেন বা কূটনৈতিক পরিসরে বার্তা পাঠাবেন, এটি একটি। আর অন্যদিকে ওমান এবং পাকিস্তানের মাধ্যমেও নিশ্চয়ই বার্তা বিনিময় হচ্ছে। আজকে অপরাহ্নে হোয়াইট হাউসে এই নিয়ে প্রেসিডেন্ট ট্রাম্প তার উপদেষ্টাদের সাথে কথা বলার কথা, মানে আলোচনা করার কথা, যে ইরান সর্বশেষ যে প্রস্তাব দিয়েছে সেই প্রস্তাব হচ্ছে যে আপাতত নিউক্লিয়ারের প্রশ্নটা, সমৃদ্ধকৃত যে ইউরেনিয়াম তার দখলে আছে, তার কাছে আছে, সেগুলো হস্তান্তর কথা বলা হয়েছিল, সেইটা মানে সেই প্রশ্নটা আপাতত রেখে হরমুজ প্রণালীটা মুক্ত করে দেওয়ার জন্য ইরান প্রস্তাব করেছে। এবং বিনিময়ে তারা বলেছে ইরানের উপরে যে নেভাল ব্লকের যুক্তরাষ্ট্র অবরোধ আরোপ করেছে, তাদের বন্দরগুলো থেকে মানে মালপত্র রপ্তানিও করতে দিচ্ছে না, আমদানিও সেখানে হতে পারছে না, এইটা বন্ধ করার জন্য, তুলে নেওয়ার জন্য। আর ইরান আরেকটা প্রস্তাব করেছে, সেটা হচ্ছে যুক্তরাষ্ট্র বলছে 20 বছরের জন্য সমৃদ্ধকরণ বন্ধ করার, ইরান বলেছে 5 বছর। এটা ছাড়া আরেকটা গুরুত্বপূর্ণ প্রস্তাব, সেটা হচ্ছে সমৃদ্ধকৃত যে ইউরেনিয়াম তার কাছে আছে তার অর্ধেকাংশ তারা তাদের এখতিয়ার থেকে ছেড়ে দিতে রাজি আছে, সেটা রাশিয়ার কাছে থাকবে, রাশিয়ার কাছে রাখবে তারা। আর বাকি অর্ধেকাংশ সেইটা তাদের হেফাজতে থাকবে, এবং সেইটা 5 বছর বা 20 বছর এই নিয়ে টানা পড়বে। তো এইটা হয়তো 5 বছর থেকে 10 বছরে যুক্তরাষ্ট্র যদি রাজি হয়, মানে ওই আলোচনা এখনই সেরে ফেলতে চায়, তাহলে হয়তো 10 বছরে যেতে পারে। এইটা আমি জানি না কতদূর কি হবে, তবে মোটামুটি আলোচনা এই পর্যায়ে আছে। এখনো একটা সিদ্ধান্ত আসা আগে পর্যন্ত আমরা কিছুই বলতে পারবো না। কোন যেটা এখন ওই যে বলা হয় হু উইল ব্লিঙ্ক ফার্স্ট, কে আগে মানে মেনে নিতে বাধ্য হবে, কার প্রস্তাব কতটা কঠোর, তার জন্য একটা যাত্রা বিমান থাকে ইরানিদের, থাকতে যুক্তরাষ্ট্রেরও একটা সুপার পথ, তারও একটা ব্যাপার আছে। তো হলো সব মিলিয়ে পৃথিবী রুদ্ধশ্বাসে অপেক্ষা করছে দেখার জন্য আলোচনা কোথায় গিয়ে দাঁড়ায়। আপনি যেই কথাটি বলছেন যে রাশিয়ার পক্ষ থেকে ইনভলভমেন্ট হওয়াটাকে আপনি দেখছেন পজিটিভ হিসেবে, যে না যুদ্ধবিরতি প্রয়োজন, কিন্তু যুদ্ধবিরতি তো চলছে 5 দিন 10 দিন করে, কিন্তু এখন কিন্তু বলা যায় যে অফিসিয়ালি শান্তি চুক্তি, শান্তি চুক্তির কথা, ইয়েস, যুদ্ধবিরতি না, শান্তি চুক্তি চাইতে বড় যুদ্ধবিরতি স্থায়ী করা, স্থায়ী আর যুদ্ধ। প্রলম্বিত করা, হয়তো 3 মাস 6 মাস
এর মধ্যে এই এই ধরনের কিছু একটা, ঠিক শান্তি চুক্তি না হলেও মানে লম্বা সময়ের জন্য যুদ্ধবিরতি, যার ভিতরে সেটা মানে ওই ফার্দার নেগোসিয়েশন গুলো হতে পারে এরকম। আচ্ছা, আপনি থাকেন, আমরা একটু কবির ভাই আপনার কাছে জানতে চাই, যেমনটি মাহমুদুল্লাহ ভাই যে ব্যাপারটি বলছেন, যে উনি বলছেন শান্তি চুক্তি, যদিও বা আমরাও গণমাধ্যমে দেখলাম পিস টকের কথা বলা হচ্ছে, কিন্তু ইরানের পক্ষ থেকে স্থায়ী যুদ্ধবিরতি চায়। ইরান 3 মাস, 4 মাস, 6 মাস এই ধরনের কোনো প্রস্তাব গ্রহণ করতে রাজি না। এতদিন আমরা দেখলাম যে আমেরিকার পক্ষ থেকে প্রস্তাব দেওয়া হচ্ছে, এখন উল্টো ইরান প্রস্তাব দিয়েছে। আজকে যেমনটি হোয়াইট হাউস থেকে প্রকাশ করা হলো যে ইরান প্রস্তাব দিয়েছে, প্রেসিডেন্ট ট্রাম্প সেটি নিয়ে কথা বলছে, যদিও বা সেক্রেটারি অফ স্টেট মার্কো রুবিও বলছেন এটি সময়ক্ষেপণ, কারণ নিউক্লিয়ারের যে চুক্তি বা যে প্রস্তাব আমেরিকা এরই মধ্যে দিয়েছে, সেটি যদি ইরান না মানে তাহলে আমেরিকা কোনো আলোচনায় যেতে রাজি না। আমার প্রশ্ন হচ্ছে যে যদি এই নিউক্লিয়ারের ব্যাপারটা নিয়ে দেশ একেবারে স্ট্রং পজিশনে থাকে, তাহলে আপনি শান্তি চুক্তির জায়গায় কোথায় দেখেন, যে কোথাও কি বের হবে? আর এটা একটা প্রশ্ন। আর দ্বিতীয় হচ্ছে পুতিনের ইনভলভমেন্ট, যেটি প্রেসিডেন্টরা বারবার অভিযোগ করে আসছিল, এই যুদ্ধে ইরানকে প্রত্যক্ষ পরোক্ষভাবে সহায়তা করছে রাশিয়া অথবা চীন, এবং এখন পুতিনের সরাসরি ইনভলভমেন্টের কারণে কি সেটি আরও বেশি মানে সামনে আসলো কিনা, যে এই যুদ্ধের পেছনে কলকাঠি রাশিয়াও নাড়ছে? না, দেখুন, এই যে খেলা চলছে, কূটনৈতিক খেলা, ইসলামাবাদ, ওমান, কাতারের মাধ্যমে, আমার মনে হচ্ছে, আমি যেটা দেখছি আসলে, গিভেন মানে ডোনাল্ড ট্রাম্পের যে বিহেভিয়ার ওভার দি লাস্ট 2 মান্থস, মানে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে, একে প্রেডিক্ট করা যাচ্ছে না, সে তার কথা রাখে না। তাই আমার মনে হয় নিউক্লিয়ার ইস্যুটা একটা, ওরা একটা বার্গেনিং টুল হিসাবে ইউজ করছে, কারণ ইসরায়েল বারবার এটার পিছনে আছে। ইসরায়েল চাচ্ছে না কোনোভাবেই ইরান একটা পারমাণবিক অস্ত্রধারী একটা শক্তি হোক। শুধু ইরানই না আসলে, এখানে সুন্নি গালফ কান্ট্রি গুলো যেগুলো আছে, ওরাও চাচ্ছে না আসলে। এটা শুধু রাশিয়া এবং চায়না যে ইরানের পিছনে আছে ইনডাইরেক্টলি, তা না, অথবা ডিরেক্টলি অনেকে বলে যে ওরাও সাহায্য করছে। এর পিছনে কিন্তু সুন্নি আরব কান্ট্রি গুলো আছে, মানে ইনডাইরেক্টলি, মানে আমেরিকা সাপোর্ট করা যাচ্ছে যে ইরানকে মানে সিগনিফিকেন্টলি উইকেন্ড করা যায়, যাতে নেক্সট 50 ইয়ার্স ইরান আর দাঁড়াতে পারে না। ইন দ্য মিন টাইম নিউ নিউ মিডল ইস্টের সমীকরণটা, ভূ রাজনৈতিক পলিটিক্যাল ম্যাপটা বা সমীকরণটা যেন একটু চেঞ্জ হয়। কিন্তু আমার কি মনে হয় জানেন, আপনার সাথে এই লাস্ট ইয়ারতে দেখা হয়েছিল যে একটা ডেডলাইন আসছিল যে এই মানে 20 মানে মানে সিভিলাইজেশন এই করে দিবে ইত্যাদি ইত্যাদি। আমি তখন বলেছিলাম যে 90% কিছুই হবে না। আবার দেখেন, এই যে নতুন যুদ্ধবিরতির যে ডেডলাইন ওরা দিয়েছিল, মানে ডোনাল্ড ট্রাম্প আবার নিজে আবার বলেছে ইনডিফিনিট যুদ্ধবিরতি। ইনডিফিনিট তো যুদ্ধবিরতি হয় না। মোহাম্মদুল্লাহ ভাই অনেকগুলো প্রাসঙ্গিক ব্যাপার বলেছেন, কে উইনার কে লুজার। অফকোর্স চায়না এবং রাশিয়া ইজ বিগ উইনার ইন দিস, মানে মানে এই যুদ্ধের মাধ্যমে। এবং চায়না মানে আলটিমেটলি তো গোল সেটাই ছিল যে ইউক্রেন যখন আক্রমণ করে রাশিয়া ইউক্রেনকে এই যুদ্ধে জড়িয়ে, এবং আমেরিকা ইউক্রেনকে দিয়ে প্রক্সি যুদ্ধ খেলছিল রাশিয়ার বিরুদ্ধে, এবং ওরা ভাবছিল যে রাশিয়াকে যদি উইকেট করতে পারে, দ্যাট ওয়াজ ওয়ান অফ দি অবজেক্টিভ, তারপর তারা চায়না দিয়ে যাবে। এখন মনে হয় যে এই যুদ্ধটা করে লং টার্মে ইউনাইটেড স্টেটস এর স্ট্র্যাটেজিক আসলে ওদের অনেক ক্ষতি হয়ে গেল। ওরা মিডল ইস্টকে হারাতে যাচ্ছে। এই যুদ্ধের পরে যেই নতুন সমীকরণে, সেই সমীকরণে আমেরিকা সেই আগের মতো শক্তিশালী থাকবে না। আর যে নিউক্লিয়ার ব্যাপারটা যেটা বলছে, আমার যেটা ধারণা, আমেরিকা সময় ব্যয় করছে, কারণ ওরা হয়তো তাদের স্পেশাল অপসে যেই 400 গ্রামের যে সমৃদ্ধ ইউরেনিয়ামের কথা বারবার বলা হচ্ছে, ওটা ওরা কোনোভাবে লোকেট করার চেষ্টা করছে। ওরা যদি নিতে পারে, তাহলে তারা বার্গেনিং পজিশন, আমেরিকা বার্গেনিং পজিশন আগিয়ে যাবে, এবং সেটা ওরা চেষ্টা করছে। এটা আমার কেন জানি মনে। সেকেন্ড যেটা হবে, ইরান কিন্তু মানে আর আর কতটা আঘাত নিতে পারবে? এখন আঘাত খেয়ে দিতে ওরা শক্ত হয়ে গেছে। এখন ওরা কিন্তু পাল্টা প্রস্তাব দিচ্ছে, মানে ইরানকে আর মানে এরকম না, যেটা ডোনাল্ড ট্রাম্প চাচ্ছিল যে ব্লকের দিকে এদেরকে দুর্বল করে ওদেরকে এমন একটা পজিশন নিয়ে যাওয়া, সে পজিশন থেকে ইরান মানে আমেরিকা যেভাবে চাচ্ছে সেভাবে যুদ্ধবিরতিটা করে, সেটা বোধহয় সম্ভব হবে না। কারণ ইরানের হাতে তো সবচেয়ে বড় নিউক্লিয়ার বম না থাকার পরেও যে মানে এই হরমুজ প্রণালী দিয়ে যে জিনিসটা ওদের হাতে আছে, সারা দুনিয়াকে নাড়া দেওয়া, এবং আস্তে আস্তে কিন্তু এই যুদ্ধের বিরুদ্ধে মানে একটা জনমত তৈরি হচ্ছে বিশ্বব্যাপী।
যেটা কিন্তু ইরানের স্ট্র্যাটেজিক মানে অ্যাডভান্টেজ এবং ইরানের স্ট্র্যাটেজিক অ্যাডভান্টেজ নিয়ে এখন এগোচ্ছে। আমার ইন কনক্লুশন যেটা আমার মনে হচ্ছে মানে ইরানের চেয়েও আমেরিকা সময় ক্ষেপণ মানে করছে, কারণ তারা তাদের স্ট্র্যাটেজি করছে এইভাবে, যদি দেখছে যে তাদের স্পেশাল অপসের মাধ্যমে যারা নিউক্লিয়ার ম্যাটেরিয়াল গুলো নিতে পারে, নাম্বার ওয়ান। নাম্বার টু, ওদের যে যুদ্ধ প্রস্তুতি, সামরিক নৌবাহিনী ইত্যাদি ইত্যাদি, ওরা সৈন্য সংখ্যা বেরোচ্ছে এবং কোন একটা লেভেলে ওরা ইরানকে মানে আক্রমণ করতে পারে স্থল, মানে ডিপেন্ডিং অন দি ওয়ার্ল্ড ওপিনিয়ন এবং আমেরিকান জনগণের ওপিনিয়ন পক্ষ থেকে যদি এটা কোন একটা লেভেলে যায়, তাহলে যে রিজিম চেঞ্জের যে তাদের উদ্দেশ্য ছিল, সেই উদ্দেশ্য ওদের ফুলফিল হবে না। অনলি ওয়ে দে ক্যান স্ট্র্যাটেজিক্যালি উইন, যদি ইরানে ওরা নিজস্ব মানে সরকার গঠন করতে পারবে, সেটা শুধু বম মেরে করতে পারবে না, সেটা তাদের মানে মানে বুটস অন দি গ্রাউন্ড থাকতে হবে। কিন্তু এটা নিয়ে প্লাস মাইনাস অনেক আছে, অনেকে বলে যেটা সম্ভব না, ইরান অন্য ধরনের কান্ট্রি, সেটা আমিও বিশ্বাস করি। এখনো অনেক কিছু আননোন আছে, কিন্তু ইরান যুদ্ধবিরতি চায়, তার চেয়ে বেশি চায় এখন আমেরিকা। এবং বাট আমেরিকা চাচ্ছে এমন ভাবে যে ডোনাল্ড ট্রাম্প যেটা তাদের দেখাতে পারে বিশ্বকে এবং আমেরিকার জনগণকে তারা অলরেডি উইন করেছে। ডোনাল্ড ট্রাম্প তো অনেক কথাই বলে বলে যে আমরা তো রেজিম চেঞ্জই করেছি, কিন্তু রেজিম চেঞ্জের মাধ্যমে যে রেজিমকে ওরা মানে ধ্বংস করেছে বা নির্মূল করেছে, তার পরিবর্তে যে মানে ওদের রেজিম এসেছে, তারা আরো বেশি আনপ্রেডিক্টেবল, আরো বেশি যুদ্ধংঘী। এটা কিন্তু আমেরিকার দিক থেকে আরো বেশি একটা হোস্টাইল কান্ট্রি তৈরি করেছে। এটাই আমি এই মুহূর্তে বলতে চাচ্ছি। এবার নেক্সট প্রশ্ন যেটা না, আপনি করেন। আপনি যেটি বললেন যে রেজিম চেঞ্জের ব্যাপারটি তো আলোচনায় আছে, সেটি অলরেডি ঘটেছে আপনি বললেন, কিন্তু আমেরিকার পক্ষ থেকে বলা হচ্ছে রেজিম চেঞ্জ হলেও আমেরিকা কিছু জিনিস চায়, তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রেসিডেন্ট ট্রাম্পের পক্ষ থেকে বারবার ওনার যে এক্স হ্যান্ডেলে যে টুইটের মধ্যে বোঝা গেল সেটি হচ্ছে ব্লকেড হরমুজ প্রণালী ওপেন থাকবে, সেখানে আমেরিকার অংশীদারিত্ব থাকবে, নিউক্লিয়ার বন্ধ রাখতে হবে ইরানকে স্থায়ীভাবে, এবং সেই সঙ্গে ইরানকে প্রমিস করতে হবে বা যেটাকে বলা হচ্ছে যে চুক্তি করতে হবে ইরান যাতে কখনোই নিউক্লিয়ার না উৎপাদন করে। কিন্তু প্রশ্নটা হচ্ছে যে ইরান করলো না, কিন্তু এখন রাশিয়ার ইনভলভমেন্টের কারণে জিনিসটা কি আরো বেশি কঠিন হয়ে গেল কিনা, যেটি গণমাধ্যমের পক্ষ থেকে বলা হচ্ছে যে রাশিয়ার পুতিন যখন ইরানের সঙ্গে রাশিয়ার একটি 20 বছর মেয়াদী অংশীদারিত্ব চুক্তি আছে আপনি জানেন, এবং সেই চুক্তি মোতাবেক রাশিয়া এরই মধ্যে ইরানে বেশ কিছু প্রজেক্টে হাতও দিয়েছে, কাজও করছে। তাহলে এখন যদি ইরান আমেরিকার সঙ্গে সেই চুক্তিটা করে যেখানে তারা ইউরেনিয়াম সমৃদ্ধ করতে পারবে না, সেক্ষেত্রে ইরান রাশিয়ার সঙ্গে সে চুক্তি ভঙ্গ হবে কিনা, তাহলে রাশিয়ার ভূমিকা কি হবে, আবার ইরান রাশিয়াকে বাদ দিয়ে আমেরিকার সঙ্গে সে চুক্তি করার সাহস করবে কিনা, আপনার কি মনে হয়? না, আপনি সুন্দরই বলেছেন। আসলে এই রাশিয়া মানে চীনে আসার পরে স্ট্র্যাটেজিক্যালি ইরান কিন্তু আরেকটু ক্ষমতাবান হলো, তারা একটু বার্গেনিং চিপ মানে টেবিলের একটু আরেকটু স্ট্রঙ্গার পজিশনে গেলো। যে কথাটা বললেন, ওরা রাশিয়া বলতেছে যে আমাদের সাথে ওদের পারমাণবিক চুক্তি আছে, সে চুক্তি ওরা এগিয়ে যাবে এবং সেটা ইরান তাদের মানে বার্গেনিং টুল বা নেগোসিয়েশন মানে টেকনিক হিসেবে ইউজ করবে যে আমরা ইচ্ছা করলে পারছি না, আমাদের এই চুক্তি চলবে। আরেকটা ব্যাপার আমি আপনাকে বলি যে যে কথাটা বলে যে হরমুজের ব্যাপারটা, এই হরমুজ প্রণালী তো ফ্রি ছিল, মানে যুদ্ধ করার আগে এটা কখনো এটা ওপেন বর্ডার ছিল। সুয়েজ ক্যানালের যে কাহিনী আপনি জানেন, এখন ইরান কিন্তু যে লং টার্ম আরো লাভ হচ্ছে। দেখেন, ডোনাল্ড ট্রাম্প সবসময় ব্যবসা নিয়ে চিন্তা করে। হরমুজ প্রণালী হলো ইরানের মানে তাদের নৌসীমানার মধ্যে বা তাদের আয়ত্তের মধ্যে ইন্টারন্যাশনাল ল অনুযায়ী। এখন ওরা যদি বলে যে না, আমার এখান থেকে পাস করতে গেলে এখন তোমাকে টোল দিতে হবে, এবং আপনি এটা বন্ধ করবেন কিভাবে? এরা বুঝতে পারছে যে এখন যদি ইরান সেই জ্ঞানে, তাহলে আমরা একটু ভাগটা বসাই না কেন, আমেরিকা চাচ্ছে। কিন্তু এটা তো মানে এগেইন ওই ব্যবসার দিক থেকে চিন্তা করা যে মানুষের বা বিশ্ব শান্তি অথবা স্ট্র্যাটেজিক মানে সবাই মিলেমিশে থাকুক, এই সমস্ত চিন্তা ভাবনা ওদের আসছে না আমেরিকানদের মাথায়। আপনার প্রশ্নের উত্তর সরাসরি হলো এই ব্যাপারটা আরো কমপ্লিকেটেড হয়ে যাচ্ছে, এবং কমপ্লিকেশন আমেরিকার জন্য, কিন্তু ইরানের জন্য এটা একটা মানে অ্যাডভান্টেজ পজিশন সৃষ্টি করছে, যেহেতু রাশিয়াকে ওরা এই ইকুয়েশনের মধ্যে ইন করেছে। আমি এই আহ, মানে ইসলামাবাদের যে দুতিয়ারি মাঝখানে, এরা হয়তো পাকিস্তান বলতে পারে যে আমরা এখন ওয়ালসিনে আসলাম একটা মানে পাওয়ার ব্রোকার হিসাবে ইত্যাদি ইত্যাদি।
আসলে ইসলামাবাদকে যে আছে, মানে ইসলামাবাদের যে এখন সরকার, এটা তো আমেরিকান মানে বসানো সরকার। তো ওরা আসলে ইসলামাবাদকে টুল হিসাবে ইউজ করছে যে আমেরিকান মানে প্রস্তাবগুলো ইরানের কাছে দেওয়ার জন্য। আর যেহেতু আরেকটা ব্যাপার দেখতে হবে যে পাকিস্তানে কিন্তু সিগনিফিক্যান্ট শিয়া মাইনরিটি আছে, 15% পাকিস্তানের জনগণ শিয়া মাইনরিটি। সবকিছু মিলিয়ে ওরা আসলে এই ইসলামাবাদকে ওরা একটা দুই কাজটা দিয়েছে, কিন্তু ইসলামাবাদ ওয়াজ ডুইং দি বিডিং ফর দি ইউনাইটেড স্টেটস। এই জিনিসটা আপনাকে মনে রাখতে হবে। আহ অ্যাগেন সামারি, এই রাশিয়া এই চীনে ঢোকার পরে এই অবস্থানটা এখন ইরানের অনুকূলে যাচ্ছে, এবং রাশিয়াও একটা সুযোগ নিয়েছে, যেভাবে ওদেরকে অপদস্থ করেছে ইউক্রেনে বারবার। এবং আপনি জানেন যে এটা প্রক্সি, এই সুযোগটা আহ, মানে রাশিয়াও হাতছাড়া করতে চাচ্ছে না। মহোদয় সুন্দর করে বলেছেন যে এখানে রাশিয়ারও ইন্টারেস্ট আছে, রাশিয়া তার ইন্টারেস্টকে ইরানের ইন্টারেস্ট আগে দেখাবে, ওরাও অনেকক্ষণ খেলতে থাকবে জানি যতক্ষণ পর্যন্ত রাশিয়া তাদের স্ট্র্যাটেজিক অবজেক্টিভ পূরণ না হয়। তো যেটা ইরান চাচ্ছে যে পার্মানেন্ট যুদ্ধবিরতি, মানে আমরা কোনো যুদ্ধ চাই না, এই জিনিসটা ওদের এত তাড়াতাড়ি হবে বলে আমার বিশ্বাস হয় না। কিন্তু ইরান এবং আমেরিকা দুই পক্ষই চাচ্ছে একটা সম্মানজনক জায়গায় এসে যুদ্ধটা শেষ করার জন্য, কিন্তু খেলা আরো কিছুদিন চলবে, এত তাড়াতাড়ি শেষ হবে না। না, আপনি যেটি বলছেন যে সম্মানজনক জায়গা থেকে যুদ্ধ শেষ করার জন্য, আসলে সে সম্মানজনক জায়গাটা কি সেটি একটি বড় প্রশ্ন। আসলে আমেরিকার পক্ষ থেকে একরকম চিন্তা ভাবনা বা ইরানের পক্ষ থেকে আরেক রকমের চিন্তা ভাবনা। আমি একটু, আপনি থাকেন একটু মোহাম্মদুল্লাহ ভাই, কবির ভাই যে জিনিসটি বললেন যে সম্মানজনক জায়গা থেকে আসলে যুদ্ধটাকে যাতে থামানো যায়, কিন্তু প্রশ্নটা হচ্ছে আমেরিকা প্রেসিডেন্ট ট্রাম্পে যখন ইসলামাবাদে দ্বিতীয়বারে যে আলোচনা একেবারেই 11th আওয়ারে এসে উনি ক্যান্সেল করলো সেই আলোচনাটি, এবং এরপরে আমরা দেখলাম ইরানের দৌড়ঝাঁপ। ইরান কিন্তু ওমান সফর, আপনিও বললেন, বেশ কিছু সফর করলো, এবং চীনে পুতিন বা রাশিয়া চলে আসলো এখন। এবং এর মধ্যে আবার 2-3 দিন সময় আছে। আপনি জানেন যে প্রেসিডেন্ট ট্রাম্পের পক্ষ থেকে যে যুদ্ধবিরতির যে ডেডলাইন, সেটি আর 3 দিনের মাত্র সময় আছে। এখন এই সব কিছুর মধ্যে আপনার কাছে কি মনে হয় যে এই আলোচনা বা পিস ডিল সেটি কি ওভার দ্য টেলিফোনে হবে, নাকি মিরাকেল কিছু ঘটতে যাচ্ছে? আপনার কি মনে হয়? মিরাকেল তো কিছু হয় না, সবই আলাপ আলোচনার মাধ্যমে হচ্ছে। গিভ অ্যান্ড টেক, এটা একটা, তার মধ্যে দর কষাকষি, সব হচ্ছে দর কষাকষি। প্রেসিডেন্ট ট্রাম্প অন্তত চাইবেন যে এমন একটা মানে চুক্তি হোক, মানে সমাধান হোক, যেটাতে তিনি দাবি করতে পারেন যুক্তরাষ্ট্র জয়ী হয়েছে, এক্সটেন্সিভলি এটা দেখাতে পারেন, এই একটি। 2 নম্বর হচ্ছে যে রাশার কথা বারবার যেটা উল্লেখ করছেন, রাশা সেখানে একটা মানে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র তৈরি করছে। বাংলাদেশে যেমন রূপপুরে করেছে, টার্কিতে করেছে, ওই রকম একটা করছে। সেটা সম্পূর্ণ অসামরিক, এবং সেখানেও আমেরিকান বম নিয়ে সেটা কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে, কিন্তু ইউরেনিয়াম রিলিজড হয়নি, কারণ সেটা এখনো প্রোডাকশনে যায়নি, প্রোডাকশন আগে বলে ওইটা কোনো একটা বিগ ডিল না, এই একটা। আর রাশিয়া ইসরায়েলকে ভয়ঙ্কর ভাবে ক্রুদ্ধ বা ক্ষুব্ধ করে কোনো এগ্রিমেন্টে যাবে না, এবং প্রেসিডেন্ট ট্রাম্পকেও রাশিয়া খুব ভয়ঙ্কর ভাবে ক্ষুব্ধ বা ক্রুদ্ধ করবে না, তাদের ইন্টারেস্ট ডিফারেন্ট। এবং আজকে আমরা মানে যেটা কবির সাহেবের আগে উল্লেখ করেছেন যে কেবল যুক্তরাষ্ট্র না, মধ্যপ্রাচ্যের অন্যান্য সুন্নি শাসিত সব দেশগুলো, দুই কারণে তারা, একে সুন্নি শিয়ার বিরোধ, আর একটা হচ্ছে তারা যে রাজতন্ত্র এবং জনগণের সম্পদ তারা হেলা ফেলা খরচা করছে, বিলাসী জীবন যাপন করছে, সেটার বিরুদ্ধে ইরানের যে সাকসেসফুল, এটা মোল্লাতন্ত্র হতে পারে কিন্তু এটা গণতান্ত্রিক সরকার, তাদের মতো করে গণতান্ত্রিক সরকার। এইটা, এই ধরনের নির্বাচিত সরকার এই শেখ শাসিত দেশগুলো, রাজা শাসিত দেশগুলো, মধ্যপ্রাচ্যের সুন্নিরা, এরা কেউ চায় না। ফলে প্রথম থেকেই তারা ইরানের উপরে ক্ষুব্ধ। তো এখন তারা এই একটা সুযোগ এসছে, ইরান যদি দুর্বল হয়। কিন্তু ঘটনা হচ্ছে ইরান, আমি শিওর যে মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশগুলোতেও ঝানু ডিপ্লোম্যাট আছেন, তারাও এখানে ভূগোল এবং জিওপলিটিক্যাল চেঞ্জের যে এই ইরানকে একবার সাহায্য করার পরে তারা নিজেরাই যে মানে অন্য কিছু শিকার হবে না, তাদের ভূগোল, তাদের রাজনীতি, তাদের ক্ষমতা বদল হবে না, এটা বলা মুশকিল। ফলে তারাও নিশ্চয়ই সেটাও চিন্তা করবে।
একদিকে ইরান দুর্বল হোক বা যুক্তরাষ্ট্র বা কারো যদি আকাঙ্ক্ষা থাকে সেটা কয়েক খণ্ডে ভাগ হয়ে যাক, এটা যেমন কোনো কোনো সুন্নি রাষ্ট্র চাইতে পারে, এবং তাদের বিভিন্ন স্থাপনায় ইরান কিছু আক্রমণ করেছে সেইটার কারণে ক্ষুব্ধ হতে পারে, কিন্তু ওভারঅল তারাও নিজেরাও খুব শান্তিতে থাকতে পারবে বলে মনে হয় না। কারণ এট দি এন্ড অফ দি ডে তাদের ভূগোল, তাদের রাজনীতি, তাদের তন্ত্র ইত্যাদি সব বদলে যেতে পারে আগামী এক দুই দশকের ভিতরে। মধ্যপ্রাচ্য সম্ভবত একটা বিপুল বিপ্লবাত্মক ভয়ঙ্কর অকল্পনীয় পরিবর্তনের মুখে দাঁড়িয়ে আছে। আপনি মধ্যপ্রাচ্যের পরিবর্তনের কথা বলছেন। আমরা আসলে এই ব্যাপারটার সঙ্গে, এই যুদ্ধের সঙ্গে আরো একটা যুদ্ধ কিন্তু চলমান, যেটি হয়তো আমরা আলোচনা আনছি না। সেটি হচ্ছে, আপনি জানেন যে লেবাননের সঙ্গে যে ইসরায়েলের যে সরাসরি যে ব্যাপারটি, এবং সবচেয়ে বড় ব্যাপার সেটি হচ্ছে যে হিজবুল্লাহর পক্ষ থেকে ওরা যে অস্ত্র যে চুক্তি সেটি করতে যাচ্ছে লেবাননের সঙ্গে, এবং হিজবুল্লাহ দাবি করছে যে তারা আর এই ধরনের কাজ করবে না, যেটি ইসরায়েলের পক্ষ থেকে চাওয়া হয়েছিল, এবং মার্কো রুবিও সেটিকে অভিবাদন জানিয়েছে। আমি একটু কবির ভাই আপনার কাছে যেটি জানতে চাই সেটি হচ্ছে, হিজবুল্লাহর এটি পিছু হটা এবং ইসরায়েলের এই ধরনের চুক্তির দাবি করা, যদিও বা হিজবুল্লাহর পক্ষ থেকে সরাসরি এখনো কিছু বলা হয়নি তাদের স্পোক পারসন, কিন্তু যেটি গণমাধ্যমে দাবি করা হচ্ছে যে ওরা চায় যে ইসরায়েলের সঙ্গে একটি চুক্তি করতে। যদি এই চুক্তিটি হয়ে যায় এবং লেবাননে ইসরায়েল যদি আক্রমণ বন্ধ করে, আর সেই সঙ্গে ইরানের যে প্রস্তাব দিয়েছে আমেরিকাকে, সেটি যদি আমেরিকা যদি একটা, আপনি যেটা বলেন, সম্মানজনক জায়গা থেকে, বিশেষ করে হয়তো 20 বছরের না হোক 10 বছরের পজ ইউরেনিয়ামের যে ব্যাপারটি, সেটি যদি হয়, তাহলে কি আপনি অদূর ভবিষ্যতে যুদ্ধ থামার কোনো লক্ষণ দেখছেন? এই যে দেখুন, এগুলা এগুলা হলো কূটনৈতিক চাল, দুই পক্ষই খেলছে আসলে। ইরান আমেরিকাকে বিশ্বাস করে না, এবং আমেরিকাও ইরানকে বিশ্বাস করে না। তার সামনে এসে হাজির হয়েছে ইসরায়েল। ইসরায়েলের কারণে তো আমেরিকায় যুদ্ধে গেল, তাই না? এখন যাই কিছু করুক না কেন, যেটা মহোদয়রা বলেছেন যে ইসরায়েলকে অখুশি করে আমেরিকা কিছু করবে না, রাশিয়া কিছু করবে না। রাশিয়ান প্রেসিডেন্ট পুতিন তো বলেছে ইসরায়েল কি করবে? ইসরায়েলের 20% পপুলেশন রাশিয়ান অরিজিন, যারা এখানে বসতি স্থাপন করেছে, যে এক্সপেট্রিয়েট আর কি। তো এই এই লেবাননের ব্যাপারটা যেটা, আপনি তো জানেন যে এই যে 2 স্টেট সলিউশন, তারপরে এই যে বিভিন্ন অ্যাকর্ড হয়েছে, যেটা আগের আমেরিকান প্রেসিডেন্টরা করেছে ইসরায়েলের সাথে শান্তি করে, এগুলো সব ভুয়া। এগুলো এক ধরনের মিরাজের মতো। ওরা ইসরায়েল ইরেজ করে। ইসরায়েলের আলটিমেট গোল গ্রেটার ইসরায়েল, ফ্রম জুডাইয়া সামারিয়া। এখন ওরা সাউদার্ন ইয়া দখল করে নিয়েছে অলরেডি, সাউদার্ন লেবানন। তো ওরা চাচ্ছে যে একটা বাউন্ডারি করা, একটা গ্রেটার ইসরায়েল করা। এই যদি ইয়া বলেও থাকে হিজবুল্লাহ, হয়তো টেকনিক্যাল কারণ এখন বলছে যে আমরা করব না, এটা ইসরায়েলও জানে, যেটা ওরা কথার জন্য বলছে, করবে না সাময়িকভাবে। আবার একইভাবে লেবাননের হিজবুল্লাহ জানে যে ইসরায়েল তার কথা কখনো রক্ষা করবে না। আপনি দেখেন, কোনো পক্ষ কেউ কথা রাখেনি। আমেরিকার কথাই বলেন, ইসরায়েলের কথা বলেন, যে জায়গায় শান্তি চুক্তি হচ্ছে বা নেগোসিয়েশন, মাঝখানে ওরা আক্রমণ করছে, কে কাকে বিশ্বাস করবে? এখন একটা এমন তলানিতে পৌঁছেছে, সেই তলানি থেকে উত্তরণ করার চেষ্টা করছে। আমি বলছি যে ওয়েস্ট এবং আমেরিকা, এই মুহূর্তে ডোনাল্ড ট্রাম্পের তো পলিটিক্যাল, আসলে অনেকেই বলে, যারা ডোমেস্টিক পলিটিক্সও দেখতে হবে, যে রিপাবলিকান এস্টাবলিশমেন্ট যারা যারা ওল্ড গার্ড, তারা মনে করছে যে ডোনাল্ড ট্রাম্প রিপাবলিকান এস্টাবলিশমেন্টের মর্গেজ রেখে যুদ্ধে গিয়েছে। কার জন্য? টাকা কালেকশনের কথা আপনি শোনেন, যে যারা আসলে এটা কেন আমরা কার জন্য যুদ্ধ করছি, আমাদের কি বেনিফিট, এই ব্যাপারগুলো সবার মাথায় এখন কাজ করছে। যারা এখানে যুদ্ধ যারা চিন্তা করেন রাজনৈতিক ভাবে অথবা বিশ্বব্যাপী যারা চিন্তা করেন, আপনি যে ম্যাক্রন বলেছেন যে এখন রাশিয়ার কথা চিন্তা করছে, চায়নার কথা চিন্তা করছে, আমেরিকার কথা চিন্তা করছে, আমাদের ইউরোপের কথা আর কেউ চিন্তা করছে না, এখন আমাদেরকেও ওইভাবে চিন্তা করবে। এই যে চেঞ্জটা এসেছে, আসলে এই বিবি নেতানিয়াহু এই ডোনাল্ড ট্রাম্পকে ডুপ করেছে, যে আমরা খুব তাড়াতাড়ি রেজেন্ট চেঞ্জ করে ফেলতে হবে। এটা যেহেতু ক্যালকুলেশনের বাইরে চলে গেছে। আমার কিন্তু এই কথাগুলো কিন্তু আমেরিকান যারা যুদ্ধাবেত্তা ছিলেন, যারা মিলিটারি এস্টাবলিশমেন্ট, তারা কিন্তু এগুলা বলেছেন যে
এটা কিন্তু একটা ডেঞ্জার পয়েন্ট আছে যেটা আননোন, এবং আননোনের গুলো যে এত বেশি আউট অফ কন্ট্রোল হয়ে যাবে, ডোনাল্ড ট্রাম্পেরও মাথা এখন ঠিক নেই। এখন সম্মানজনক কথাটা বারবার বলছেন, ওরা চাচ্ছে বারবার, মানে ফোর্স করছে যে নিউক্লিয়ার ওরা করতে পারবে না, বন্ধ করতে হবে, নো নিউক্লিয়ার। আপনারা জানেন যে ইরানের একটা ফতোয়া আছে, তারা কিন্তু একটু জানে রিলিজিয়াস থিওক্রেটিক একটা এস্টাবলিশমেন্ট, ওরা কিন্তু তাদের ইমামকে খুব ফলো করে, এবং ফতোয়া আছে যে ওরা নিউক্লিয়ার উৎপন্ন তৈরি করবে না। এইটা তো আমি নিউক্লিয়ার পাওয়ার ইউজ করার রাইট আমার আছে, এবং ওরা কিন্তু যে আগে যে নিউক্লিয়ার ডিল হয়েছিল, ওদের যে পারমাণবিক স্থাপনাগুলোতে ওরা ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জির লোকজন যেত, কি হয়েছে জানেন? ওখানে ওরা ইসরায়েলি স্পাই, আমেরিকান স্পাই ঢুকিয়ে রেখেছে। তারা তাদের এস্টাবলিশমেন্টের জিনিসপত্র ওদের কাছে বলতো। আপনার মনে আছে কিনা, একবার নাথানিয়াহু এসে ইউএস কংগ্রেসে বক্তৃতা দিয়েছে, মানে উদ্ভূত, মানে কয়েক বছর আগে দেখিয়েছে যে একের ভিতরে গোপনে তারা কি কি জিনিস করতেছে। তাহলে এই খবর কিভাবে জানে? তো এই ব্যাপারগুলো যে, মানে বিশ্বাসের ব্যাপারটা এত তলানিতে, আমার মনে হয় আমেরিকা দ্রুত চাচ্ছে এই, মানে এই নাজুক অবস্থা থেকে বেরিয়ে আসতে। একটা একটা মানে সম্মান যে কথাটা বলতেছি, যে বলা যে আমি তো উইন করেছি, রেজিম চেঞ্জ করেছি, ওরা নিউক্লিয়ার ডিল অফ করে দিয়েছে, এইটা বোধহয় ওরা মানে অ্যাচিভ করতে পারবে না। বাট অন দি আদার হ্যান্ড, আমেরিকা যেটা চাচ্ছে, মানে ইরান যেটা চাচ্ছে, ইরানের সবচেয়ে অর্থনৈতিক যে ব্লকেড ইয়ে করা, তারপরে যে তাদের সম্পদ আটকে রেখেছে 50 বছর, মানে 79-এ, যে বিভিন্ন জায়গায় বা আমেরিকার পিছনে যে ইরানের যে সম্পদ আছে, মানে এই সম্পদগুলোকে ছেড়ে দেওয়া, এবং এই এই এইটা হবে ইরানের জন্য একটা অ্যাচিভমেন্ট। তারা ওটা চাচ্ছে, চাচ্ছে যে যুদ্ধবিরতি পার্মানেন্ট হোক, ব্লকেড চলে যাক, হরমুজ ওরা ছেড়ে দিবে, অথবা নমিনাল ফি আরোপ করবে। তো এইটা হলো ইরানের দিক দিয়ে, ইরানের পক্ষ থেকে ওদের সম্মানজনক অবস্থান। আর আমেরিকা কোনোভাবে একটা জিনিস চাচ্ছে যে ওই যে ইউরেনিয়াম অথবা নিউক্লিয়ার করবে না, কিন্তু আমার মনে হয় ইরান ওইখানে একটু মানে ছলচাতুরি করবে, কিছু একটা বলবে, ঠিক আছে 10 বছর, যে কথা মোহাম্মদুল্লাহ বললেন, এইভাবে হয়তো একটা একটা মানে একটা সম্মানজনক চুক্তির মধ্যে পৌঁছাতে পারে। কিন্তু সেটা নির্ভর করবে ওই লর্ড অফ আননোন, কারণ কেউ কাউকে আর বিশ্বাস করে না। প্রেসিডেন্ট ট্রাম্পও বিশ্বাস করে না, ইরান তো আরও বিশ্বাস করে না। তাদের বিশ্বাস না করার যথেষ্ট কারণ আছে, কারণ এটা কখনো দেখা যায় না যে আপনি যখন একটা নেগোসিয়েশন করছেন, সেই সময় আপনাকে নেগোসিয়েশনের মাঝখানে যেটা একটা, যে ওমানের যে জিনিসটা লাস্ট হওয়ার কথা ছিল, আপনি জানেন কেন, যে অলমোস্ট ওরা একটা কনক্লুশনে পৌঁছছিল, সেই মুহূর্তে ওরা আক্রমণ করে বসেছে। আসলে ইসরায়েল চাচ্ছিল এটাই, ইসরায়েল আলটিমেটলি উইন করার চেষ্টা করছে যে ইরানকে দুর্বল করতেই হবে, এবং সেটা হয়তো 50% ইসরায়েল অলরেডি অ্যাচিভ করেছে, কিন্তু 100% ইসরায়েল অ্যাচিভ করতে চাচ্ছে। ইসরায়েল আসলে যুদ্ধবিরতি চায় না, ওরা বিভিন্ন রকমের গেম প্লে করছে। কারণ যে জিনিসটা আমাকে শুনেছে যে ইসলামাবাদে যে ফাইনালে ওরা একটা কনক্লুশনে পৌঁছার কথা ছিল, সেই মুহূর্তে ওরা কথা বলছে ওখান থেকে নেতানিয়াহুর সাথে ওরা কি ধরনের ডিল করবে। এটা আমেরিকার পররাষ্ট্রনীতি ইসরায়েল দ্বারা আমরা পরিচালিত হচ্ছে। এই জিনিসটা ইসরায়েলের জন্য লং টার্ম স্ট্র্যাটেজি একটা লস হলো আমেরিকান জনগণের কাছে। কারণ আমেরিকান অনেক রাষ্ট্র জিজ্ঞেস করছে আমরা কেন যাচ্ছি, এটা আমাদের কি উদ্দেশ্য, আমাদের প্লাস মাইনাস কি। এটা আসলে ইসরায়েলের জন্য ক্ষতি। আর ব্যাপার হচ্ছে, আর লেবাননের ব্যাপারটা আমার মনে হয় ওরা এখান থেকে বেরোবে না, মানে সাউদার্ন লেবানন ওরা অলরেডি দখল করে নিয়েছে, এবং সাউদার্ন লেবানন থেকে যদি না আসে, এটি ইউরোপ থেকেও প্রেসার আসবে, এই যুদ্ধ কন্টিনিউ করতে থাকবে। কিন্তু কতদিন ইসরায়েল এই যুদ্ধ চালিয়ে যেতে পারবে, সেটাও একটা প্রশ্ন রয়েছে। আরেকটা আমার কাছে সন্দেহ হয়, আমি, আমার মনে হয় যে ইসরায়েল আর আমেরিকা ওরা একটা সময় ক্ষেপণ করছে, ওদের স্টক পাইল মানে কমে গেছে, স্টক পাইল বেরিয়ে আবার ওরা আক্রমণ করবে ইরানকে। এটা আমার মানে মাথার মাঝে মাঝে মাথা ঝুঁকি দেয় যে এই জিনিসটা ওরা করতে যাচ্ছে, ওরাও সময় ক্ষেপণ করছে, ওরা যাতে আরো একটু স্ট্রং হয়ে ওদের রসদ মজুদ মানে রিস্টক করে আবার ইরানকে আক্রমণকে আরো দুর্বল করতে পারে। না, সেটি সময় ক্ষেপণের কথা কিন্তু স্টেট সেক্রেটারি বারবার বলছেন, এবং ইরানের পক্ষ থেকেও বলা হচ্ছে। আমি একটু মাহমুদুল্লাহ ভাই, যেমনটা হিজবুল্লাহর অস্ত্রবিরতি, হামাসের ডিমিলিটারাইজেশন এবং সেই সঙ্গে ইরানের প্রস্তাব,
এই তিনটে জিনিস একদিকে, কিন্তু প্রশ্নটা হচ্ছে যে এই যুদ্ধের সঙ্গে তো আরো বেশ কিছু জিনিস যুক্ত, যেটি কবির ভাই বারবার বলার চেষ্টা করছেন, যে এখানে আমেরিকা সময় নিচ্ছে, কারণ হচ্ছে এখানে ইসরায়েলকে খুশি করানোর একটা চেষ্টা আমেরিকার রয়েছে, কারণ ইসরায়েল আসলে কিছু জিনিস অ্যাচিভ করতে চায়, যেমনটি কবির ভাই বললেন যে কিছু বিষয়গুলো। কিন্তু এর মধ্যে যে টেকনিক্যাল যে জিনিসটি আমি আপনার কাছে জানতে চাচ্ছি, সেটি হচ্ছে যে আমেরিকা শুধুমাত্র কি ইসরায়েলকে খুশি করার জন্য সেটি চাচ্ছে, নাকি আমেরিকার নিজস্ব কিছু স্ট্র্যাটেজি রয়েছে, বিশেষ করে হরমুজের ব্যাপারে? আপনি জানেন যে হরমুজ ব্লকেট করার পরে কিন্তু ইরান প্রস্তাব দেওয়া শুরু করেছে ইরান আলোচনার জন্য। এর আগে তো ইরান কোনো আলোচনা করতেও রাজি হয়নি। তো সেই জায়গায় কি প্রেসিডেন্ট ট্রাম্পের এই টেকনিকটা কি কিছুটা হলেও সফল আপনার মনে হয়? না, এটা তো পরে। হরমুজ দখল করার জন্য তো আর যুক্তরাষ্ট্র যুদ্ধে যায়নি। এটা হচ্ছে যে ইরানকে দুর্বল করা। ইরান কেবল ইউরেনিয়াম না, সবকিছু ইরানকে একেবারে একটা দুর্বল রাষ্ট্রে পরিণত করা। এবং প্রথম দিকে এক সপ্তাহের ভিতরে খবর বেরিয়েছিল ইউরোপিয়ান বিভিন্ন নিউজ মিডিয়াতে, এই দেশে হয়তো দু একটাতে বেরিয়েছে, এটা হচ্ছে ইরানকে বিভক্ত করার একটা লক্ষ্য ছিল। ইরানের কুর্দরা তো চারটি দেশে বিভক্ত, ইরান, ইরাক, তুরস্ক এবং আর কোন একটা দেশ আছে যে সিরিয়াতে, চার দেশে তারা। তো ফলে ইরানের মানে খুব সাবস্টেন্সিয়াল না হলে বেশ আছে, এবং তাদের এই ইরানি কুর্দ অঞ্চলটাকে তাদেরকে দিয়েও একটা মানে গন্ডগোল, তারা আক্রমণ করবে, ইরানের সরকারের বিরুদ্ধে একটা বিদ্রোহ করবে, এরকম একটা উদ্যোগ ছিল বা কথাবার্তা হচ্ছিল। তো ওভারঅল হচ্ছে যেটা আমরা দেখছি। আর আপনি যে অন্যান্য কথাগুলো বললেন, গাজা বললেন, হেজবুল্লাহ বললেন, হুতিদের ইয়েমেনের কথা বললেন, এরা সবাই কিন্তু ওই ইরানেরই সাপোর্ট গ্রুপ। সিরিয়া তো তারা ছিল, ইরাকেও তাদের একটা গ্রুপ আছে। তো ফলে এই সাপোর্ট গ্রুপটা তাদের পক্ষে আছে, কিন্তু হেজবুল্লাহকে প্রায় শেষই করে দেওয়া হয়েছে। তাদের খুব সামান্য কিছু অস্ত্র শস্ত্র হয়তো এখনো আছে, ওটা দিয়ে তারা ইসরায়েলের মতো একটা মহাশক্তির সাথে দীর্ঘদিন পাল্লা দিয়ে যুদ্ধ করতে পারবো না। তাদেরকে অনবরত এই যুদ্ধবিরতি, তথাকথিত যুদ্ধবিরতির ভিতরেও যুক্তরাষ্ট্র ফরেন এই স্টেট ডিপার্টমেন্টে মিটিং করে 2 দফা যুদ্ধবিরতি হলো, তার ভিতর দিয়েও তাদের ইসরায়েল বলছে যে তারা হেজবুল্লাহকে খতম করার ক্ষেত্রে তাদের যদি মানে ইনফরমেশন থাকে, সেক্ষেত্রে তারা যুদ্ধবিরতি দ্বারা বাধাগ্রস্ত বোধ করবে না, সেগুলোর উপরে আক্রমণ চালিয়ে যাবে। আর যেটা কবির সাহেব বলেছেন, সেটা হচ্ছে তারা তাদের মানে দক্ষিণ লেবাননটা দখল করে নেওয়া। তো সেটা লিটানি রিভার পর্যন্ত তারা অলরেডি বলে যে এটা পর্যন্ত আমাদের সীমা, এর বাইরেও তারা হয়তো আরো কিছু এলাকাকে তাদের প্রভাবিত এলাকা ঘোষণা করতে পারে। যেমন পশ্চিম তীর তারা আনুষ্ঠানিকভাবে ইসরায়েল রাষ্ট্রের অংশ ঘোষণা করেনি, এই একটা। আর ওই যে উনি ম্যাপ চেঞ্জ করার কথা বলছেন, বৃহত্তর ইলাম, সেটা হচ্ছে যে কয়েক বছর আগে ইসরায়েলের রাষ্ট্রদূত যুক্তরাষ্ট্রে জাতিসংঘে একটা বই এরকম দেখিয়েছিলেন, ঠিক এক্স্যাক্টলি ভাবে, দিস ইজ দ্য ডকুমেন্ট, বাইবেলের পুরাণ মানে ওল্ড টেস্টামেন্ট দেখে বলেছেন যে এটা হচ্ছে ডিড হচ্ছে জমির দলিল। মানে এই ওই এলাকাগুলো যে আমাদেরকে গড় দিয়ে দিয়েছে, তো ফলে ওই গড় যে এলাকা দিয়েছে, জুডিয়ান সামারিয়া, পুরা পশ্চিম তীর এবং জর্ডানের সম্ভবত আরো একটা কিছু অংশ হতে পারে, তারপর হচ্ছে গাজা, এবং সম্ভবত সিরিয়ার কিছু অংশ, সম্ভবত লেবাননের কিছু অংশ, এইটা প্লাস স্ট্র্যাটেজিক কারণে তারা তাদের জুডিয়ান গড় যেটা দিয়েছে তার চাইতে সীমানা একটু বাড়ানোর চিন্তা থাকতে পারে, তাদের স্ট্র্যাটেজিক ইনফ্লুয়েন্স বাড়ানোর জন্য। ফলে এখানে অনেক খেলা হচ্ছে, ব্যাপারটা বুঝছেন? এটা যারা খেলছেন এট দি এন্ড অফ দি ডে তারাই যে সবকিছু শেষ কোথায় গিয়ে তারা জানেন না। তবে নেতানিয়াহুর বহু বছর আগে, প্রায় 20-25 বছর আগে, নিউজিক পত্রিকা একটা, নিউজিক ম্যাগাজিনে একটা অসাধারণ লেখা ছিল, সেটার বলছে নেতানিয়াহুর বাবা খুব কট্টর লোক। ওর বাবা, এই বেনিয়ামিন নেতানিয়াহুর বাবা খুব কট্টর লোক। এই এই প্যালেস্টাইনদের সাথে তাদের কাকে শান্তি চুক্তি করতে দেবে না। তো এখন দেখা যাচ্ছে তিনি বাবার যোগ্য সন্তান, তিনি নিজেও কট্টর লোক। তো তিনি, তার একটা লক্ষ্য আছে। এবং এই ইসরায়েলে আবার মানে আরেকটা মানে ইলেকশন সামনে আসছে, প্রাক্তন 2 প্রধানমন্ত্রী তার বিরুদ্ধে ঐকমত্য হয়েছেন, আরো একজন প্রধানমন্ত্রীর সাথে তাদের কথাবার্তা হচ্ছে, কি কোথাকার জল কোথায় দাঁড়ায়, এবং তার বিরুদ্ধে যে দুর্নীতির মামলা, সেটার একটা মানে মামলা উইথড্র করা হচ্ছে না, এবং একটা সমাধানের জন্য ইসরায়েলের প্রেসিডেন্ট এখন
হার্ড যোগ চেষ্টা করে চলেছেন। তো অনেক তালগোলের ব্যাপার আছে। ওভারঅল হচ্ছে যে ইসরায়েলের জনগোষ্ঠীর মধ্যে একটা অংশ আছে যারা এই যুদ্ধ চায় না। ইসরায়েল জনগোষ্ঠীর মধ্যে মাইনরিটি হোক, মানে ইহুদি জনগোষ্ঠীর মধ্যে যুক্তরাষ্ট্রে যেমন, নিউ ইয়র্ক সিটি যেমন, সারা বিশ্বে ইহুদি জনগোষ্ঠী এবং ইসরায়েলের ভিতরেও একটা অংশ আছে যারা এই যুদ্ধের অবসান চায় এবং প্যালেস্টাইনিদের অধিকারের উপরে যে ক্ষতি করা হচ্ছে, ধ্বংস চালানো হচ্ছে, এইটা তারা মনে করে, তারা এরকম কথাবার্তা বলছে। তাদের বেশ কিছু আউটস্ট্যান্ডিং ইন্টেলেকচুয়াল এই ধরনের কথাবার্তা বলছেন। তো যাই হোক, মানে নেতানিয়াহু যে গ্রুপকে রিপ্রেজেন্ট করেন এবং তার সাথে আর কট্টর আরো মাইনরিটি কয়েকটা না, দল যে তার তার কোয়ালিশনে আছে, তার তারা আরো কট্টর। না, তার মানে আমরা মানে এতক্ষণ যেটি বুঝলাম বা গণমাধ্যম ও খবর, সেটি হচ্ছে এই যুদ্ধের আসলে মূল ভূমিকাটা হচ্ছে ইসরায়েল। ইসরায়েল যখন চাইবে সে তখনই যুদ্ধ শেষ হবে এমনটা, এবং সেই ক্ষেত্রে যেমনটা কবির ভাই বারবার বলছেন আস্থাহীনতার জায়গায়, এই আস্থার জায়গাটা তৈরি করতে হবে। কিন্তু এর মধ্যে আমরা এখানে একটা লাইন আমাকে অ্যাড করতে হবে। আমরা যে ভাবি ইসরায়েল ইসরায়েল তৈরি করেছে এরা কারা? বহু বছর আগে নিয়ে আমি একটা টিভি প্রোগ্রাম দেখেছিলাম, ব্যাপারটা বুঝছেন? তা টিভি প্রোগ্রামে এক মানে ইহুদি মৌলানা প্রিস্ট, তিনি বলছেন তোমরা যে, খ্রিস্টান মৌলানা প্রিস্টকে বলছেন, তোমরা যে আমাদেরকে এত সমর্থন করো সেটার কারণ আমরা বুঝি। তোমাদের বাইবেলে লেখা আছে প্রথম অন্য শত্রু ধ্বংস হবে, তারপর আমাদেরকে ধ্বংস করার পিরিয়ড আসবে। এই একটা, এই পশ্চিমারা ইহুদিদের স্বার্থে ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠা করেছে, এই ব্রিটিশরা এটা সত্য না, তারা তাদের নিজেদের স্বার্থে ওই রাষ্ট্র তৈরি করেছে। ফলে ইসরায়েল তাদেরকে খেলছে, হ্যাঁ এদের প্রভাব বেড়েছে, কিন্তু পশ্চিমারা নিজেদের দীর্ঘমেয়াদী স্বার্থে ইসরায়েলকে ওখানে রাখা এবং পুরো ওই এলাকাকে কন্ট্রোল করা, নিয়ন্ত্রণ করার জন্য ইসরায়েলের থাকা বলে দরকার বলে অনেক বিশেষজ্ঞ না, মনে সেটি করেন। ঠিক আছে, আমরা সেটি নিয়ে অন্য একদিনও আলোচনা করব। আমরা একটু আরেকটা বিষয় নিয়ে একটু কথা বলতে চাই। সেটি হচ্ছে, আপনি জানেন যে এই উইকেন্ডে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। প্রেসিডেন্ট ট্রাম্পের যে সাংবাদিকদের নৈশভোজ, সেখানে আক্রান্ত হয়েছে বা আক্রমণ করেছে যিনি 31 বছর বয়সী থমাস কোলে, তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে প্রেসিডেন্ট ট্রাম্পকে হত্যা চেষ্টার মামলা, এবং যদি সেটি প্রমাণিত হয় তাহলে যাবজ্জীবন কারাদণ্ড হবে। এর আগেও আমরা প্রেসিডেন্ট ট্রাম্পের দেখলাম 2024 জুলাইয়ে একটি আক্রমণ হয়েছে, এরপরে সেপ্টেম্বরেও বেশ কিছু আক্রমণ ওনার উপরে বারবার হচ্ছে। যে আক্রমণের কারণে যেটি সামনে আসছে বারবার, সেটি হচ্ছে কি প্রেসিডেন্টের নিরাপত্তাটা কি এতটাই ঠুনকো যে বারবার আক্রমণ হচ্ছে প্রেসিডেন্টের উপরে, এবং সেই ক্ষেত্রে আমেরিকা যে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে এতটা গর্ব করে, সেই জায়গায় আপনার কি মনে হয় কোথাও প্রশ্নবোধক চিহ্ন আছে? আমাকে যদি প্রশ্ন করে থাকেন তাহলে এটা হচ্ছে যে, হ্যাঁ তো কবির সাহেব বলছেন। আমি একটা জিনিস বলতে চাচ্ছি, মানে টু অ্যাড সামথিং, মানে মোহাম্মদ ভাই যেটা বললেন আর কি। আপনি হয়তো জানেন না যে ওই যে কুর্দিদের কাছে কিন্তু আমেরিকা আগে অস্ত্র শস্ত্র সরবরাহ করেছে, কিন্তু ডোনাল্ড ট্রাম্প নিজেই বলেছে ওদেরকে অস্ত্র দিয়েছে, ওর অস্ত্র দিয়েছে যারা বিদ্রোহ ঘোষণা করবে, কিন্তু সে অস্ত্রগুলো ভেঙে গেছে। তো এই যে ইরানকে কয়েক ভাগ করার একটা আমেরিকান প্ল্যানের অংশ ছিল, বাট সেই প্ল্যানও সেইভাবে এগোচ্ছে না। আর সেকেন্ড ব্যাপারটা, এটা আমার একটু বলতে হবে। আমরা বলি সবসময় ধর্ম নিয়ে রাজনীতি করা। আপনি কি জানেন যে ইসরায়েলি রাষ্ট্র তৈরি করেছে না টোটালি কবির ভাই, সেকুলার আমরা এবং ওই ব্যাপারটা করছি। আমি একটু আপনাকে প্রেসিডেন্ট ট্রাম্পে নিয়ে যাবো, একটা আমাদের জিনিস সময় আমি শেষ add হয়ে করি, যাচ্ছে, এটা আমাদের দরকার। সময় কারণ খুবই এই কম আমাদের। জিনিসটা, এই ধর্ম এখানে ইজ প্লেইং এ ভেরি ক্রিটিক্যাল রোল। দুই পক্ষই ধর্ম নিয়ে খেলছে। যারা খ্রিস্টান জার্নালিস্ট আছে, তারা মনে করছে ওখানে ইসরায়েলি রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হবে, তার টেম্পলকে ঘুরিয়ে দিতে হবে, আরেক নতুন টেম্পল, তারপর জিসাস এসে ওদেরকে ধ্বংস করবে। এই ব্যাপারগুলো দুই পক্ষ কিন্তু প্লে করছে। আপনি দেখেন কিছুদিন আগে যে লিন্ডসে গ্রাহাম বলতেছে এটা আমাদের মানে ইসরায়েলকে সাহায্য, ইসরায়েলকে যদি আমরা সাহায্য না করি, গড উইল পানিশ আস। আচ্ছা, কামিং ব্যাক টু ইউর যে সিক্রেটের কথা বললেন, এইটা আমার কেন জানি মনে হয় যে যখনই ডোনাল্ড ট্রাম্প কোনো একটা খারাপ অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে বা তার তলানিতে যাচ্ছে, তখন এই ধরনের একটা ঘটনা ঘটতেছে। এটাকে কনকর্ডের ডিপ স্টেটের একটা খেলা কিনা? আবার এখন দেখেন প্রতি জায়গায় কিন্তু সে বেঁচে যাচ্ছে। আর এখানে যেটা হয়েছে, দুই দিকে দেখতে পারেন যে প্রেসিডেন্টের যে নিরাপত্তার এইটাও প্রমাণ করে যে তাদের নিরাপত্তা বল যেটা কত স্ট্রং। যখনই ওরা কোনো কিছু দেখে, তারা যেইভাবে ওটাকে ওরা মানে কাউন্টার করে, এটাও কিন্তু অন্যদিকেও প্রকাশ করছে তারা আসলে ওদের সিকিউরিটি ব্যবস্থা খুব স্ট্রং। এখন যে জায়গায় ওরা ঢুকে গেছে বটরুক 31, ওইটা একটা দুর্বল একটা পথ দিয়ে, কিন্তু ওরা কিন্তু ঠিকই টের পেয়েছে এবং সেইভাবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে রক্ষা করেছে। আমি যে জিনিসটা মনে করি, এইটা বোধহয় আর একটা প্লয় ডিপ স্টেটের। ডোনাল্ড ট্রাম্প যেহেতু তলানিতে আছে, ওকে আবার চাঙ্গা করা,
এবং এই চাঙ্গা করার মাধ্যমে যে ডিপ স্টেট খেলছে তাদের অবজেক্টিভ ওরা পূরণ করার চেষ্টা করছে। আচ্ছা, সৈয়দ মোহাম্মদুল্লাহ ভাই, যেমনটি কবির ভাই বললেন, এটি একটি অন্যরকম একটি গেমের কথা বললেন, কিন্তু আমরা যে অভিযুক্ত যে ব্যক্তি, তার যদি ব্যাকগ্রাউন্ড দেখি, উনি একজন শিক্ষক, উনি টিচার অফ দ্য মান্থ হয়েছেন, উনি নাসাতে জব করেছেন, উনার ব্যাকগ্রাউন্ড কিন্তু হিউজ স্ট্রং একজন, কিন্তু এই ধরনের মানসিকভাবে উনি কেন এই মানসিক বিকারগ্রস্ত হবেন, কেন এই ধরনের কাজ করবেন, এটি আসলে কোন জিনিসটাকে সামনে আনছে, এটা একটি প্রশ্ন। আর দ্বিতীয়ত হচ্ছে যে বারবার প্রেসিডেন্টের এই ধরনের ঘটনায় নিরাপত্তায় সেটি আসলে কি ধরনের আশঙ্কা তৈরি করে, বিশেষ করে প্রেসিডেন্ট যখন এরকম অনিরাপদ জায়গায় থাকেন, তাহলে তো অন্যদের অবস্থা আরো কঠিন হতে পারে। হ্যাঁ, সেটা নিশ্চয়ই। কিন্তু প্রেসিডেন্ট যখন প্রথম ওনার উপরে যে আক্রমণ হয়েছিল, সেটা উনি তখন ক্যান্ডিডেট ছিলেন। ক্যান্ডিডেটদেরকে সর্বোচ্চ নিরাপত্তা দেওয়া হয়, সেখানে কিছু ফ্ল ছিল। সেখানে দেখা গেছে মানে প্রেসিডেন্ট সিকিউরিটির বেশ ফ্ল ছিল। পরবর্তীতে সেখানে রদবদল করা হয়েছে। আর ওনার ফ্লোরিডার বাড়ির ওখানে আরেকটা আক্রমণের চেষ্টা হয়েছিল, সেটা অনেক দূরবর্তী ব্যাপার। এইবারে এখানে যেটা সফল হলো, এই লোক মানে কিভাবে আগের দিন একদিন আগে চেক করেছে, হোটেলে থেকেছে, তারপরে আকস্মিক ভাবে দৌড়ে গিয়ে ব্রেক করেছে। তো হোটেলে এই ধরনের অস্ত্রশস্ত্র নিয়ে একটা লোক ঢুকছে, সেটা চেক করার ব্যবস্থা ছিল। কিন্তু যেটা কবির সাহেব বলেছেন, ওই মেইন প্রতিরক্ষা ব্যুহ যেটা বলয় যেটা, সেটা সে ভেদ করতে পারে। সেটা ফলে প্রেসিডেন্টের প্রতিরক্ষা ব্যবস্থা ঠিকই আছে, তারপরেও কিছু চেঞ্জ আসতে পারে, এই একটা। 2 নম্বর হচ্ছে যে আপনি কেন এরকম একটা ব্রিলিয়ান্ট লোক আপনি বলছেন এরকম কাজ করবে? এর চাইতে বহু ব্রিলিয়ান্ট লোক, অসাধারণ লোক, পৃথিবীর ইতিহাসে বিখ্যাত লেখক, বিখ্যাত চিত্রকর ম্যাড হয়ে গেছেন, পাগল উন্মাদ হয়ে গেছেন। তো কার কখনো মানুষের পলিটিক্যাল মানে যে তার দৃষ্টিতে যেটাকে রং মনে করে, সেটা দেখে অনেক সময় লোক ক্ষিপ্ত হয়ে যেতে পারে, উন্মাদ হয়ে যেতে পারে, রেশনাল হারা ফেলতে পারে। এইটা একটা। তারপরে অনেকের ভিতরে স্লিপিং মানসিক রোগ থাকে, সেটা হয়তো চিকিৎসা করো না, দেখা হয় না, এই আর কি। তো নানা ধরনের কারণে হতে পারে। আমার ধারণা এটা মানে একজন অত্যন্ত ক্রুদ্ধ মানসিক বিকারগ্রস্ত লোকের কথা। এটা কোনো পলিটিক্যাল এজেন্ডা আছে বলে মনে করেন না। তবে রিপাবলিকান পার্টির পক্ষ থেকে কেউ কেউ এখন ডেমোক্রেটিক পার্টি যে অনবরত প্রেসিডেন্ট ট্রাম্পের সমালোচনা করে থাকেন, সেইটাকে এটার জন্য দায়ী করছেন যে তারা এই ধরনের লেফটরা, ডেমোক্রেটিক পার্টি এই ধরনের মানে চরমদের উস্কে দিচ্ছে, এইটা তারা বলছেন। তো আমার তা মনে হয় না। আমার মনে হচ্ছে যে সবসময় বিকারগ্রস্ত লোক থাকবে, সবসময় ক্ষুব্ধ লোক থাকবে, ক্রুদ্ধ লোক থাকবে, তাদের রিভার্স থাকবে, তারা সব অদ্ভুত সব কাণ্ড করে বসবে। এক মেয়ের প্রেমে পড়েছে হিংক্লি, তার সেই দিকে বিশ্বের দৃষ্টি আকর্ষণ করার জন্য প্রেসিডেন্ট ট্রাম্প রেগানকে আক্রমণ করে বসছে। তো দেখুন, রেগানের বিরুদ্ধে কোন না, তো পৃথিবীতে এইরকম অনেক কিছুই ঘটে। ধন্যবাদ মোহাম্মদুল্লাহ ভাই এবং আমাদের কবির হাসান ভাই, আপনাদের দুজনকে বিশেষ ধন্যবাদ। আমাদের সময় খুবই শেষ, আপনাদেরকে বিশেষ ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। ধন্যবাদ। দর্শক, আপনারা যেমনটা শুনলেন, আমাদের আলোচকরা যেমনটি বলছেন যে এই প্রেসিডেন্ট পুতিনের এই ইরান যুদ্ধে ইনভলভ হওয়ার পরে ইরান যুদ্ধে পুরো সিনারিটা বদলে গিয়েছে। তাই মনে হচ্ছে না যে এই যুদ্ধ দ্রুত শেষ হবে, তারপরও দেখা যাক কি হয়, সেদিকে তো আমাদের নজর থাকবে। আর সেই সঙ্গে যেমনটি বলছেন যে প্রেসিডেন্ট ট্রাম্পের উপরে যে আক্রমণ হয়েছে, যে প্রেসিডেন্ট ট্রাম্প নিরাপদে আছেন, সেটি একটি স্বস্তির খবর। এবং অবশ্যই প্রেসিডেন্টের নিরাপত্তা নিয়ে যারা নিরাপত্তা রক্ষীরা আছেন, তারা দ্বিতীয়বার ভাববেন, আরো কঠোর নিরাপত্তার ব্যবস্থা করবেন, তেমনটা আশা করা যাচ্ছে। আজ এ পর্যন্তই। অন্যদিন অন্য কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হব। ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।